এদিকে আজকের সবচেয়ে বড় খবর, আমেরিকান সেনাদের খতম করতে গোপনে ইরানকে ভয়ঙ্কর অস্ত্র দিচ্ছে রাশিয়া। নতুন এক ভয়ঙ্কর মিসাইল পাচ্ছে ইরান, এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। তুমি যদি চুক্তি না করো তাহলে কিন্তু তোমার খবর আছে। আবার ইরানও পাল্টা জবাব দিল এই বলে যে আমি অবশ্যই বিবেচনা করে আমার স্বার্থের অনুকূলে হলে আমি এটা জবাব দেবো, তবে আমি পর্যালোচনা করবো, আমি কোনো ডেডলাইন মানি না। এদিকে এবার ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস যুক্তরাষ্ট্রের, এনেই থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির পরই হরমুজ প্রণালীতে নৌ অবরোধ করে রেখেছে মার্কিন বাহিনী। এই অবরোধের মাধ্যমে হোয়াইট হাউসের উদ্দেশ্য ছিল ইরানকে অর্থনৈতিকভাবে আরও চাপে ফেলা। ওয়াশিংটন ও তেহরানের এমন উত্তেজনার মাঝে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে যুক্তরাষ্ট্র, যা ট্রাম্প প্রশাসনের দীর্ঘদিনের প্রকাশ্য দাবির সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। এদিকে ট্রাম্পের এই হুমকিতেই কাঁপছে বিশ্ব। মধ্যপ্রাচ্যে কি পারমাণবিক কাউন্টডাউন শুরু, এনেই থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরানকে এক বিশাল আলোয় পরিণত করার হুমকি ট্রাম্পের। মধ্যপ্রাচ্যে কি আবারও ভয়ঙ্কর সংঘাতের কাউন্টডাউন শুরু হয়ে গেছে? হরমুজ প্রণালীতে একদিকে চলছে ক্ষেপণাস্ত্র, ড্রোন আর যুদ্ধজাহাজের সংঘাত, অন্যদিকে ভঙ্গুর এই যুদ্ধবিরতিকে দুই পক্ষই যুদ্ধবিরতি মানতেই রাজি না। আর ঠিক এই উত্তেজনার মাঝেই ডোনাল্ড ট্রাম্পের বিস্ফোরক হুমকি। ইরানে যদি যুদ্ধবিরতি না থাকে তাহলে একটা বিশাল আলো দেখবেন। মাত্র এই কয়েকটি শব্দেই নতুন করে কেঁপে উঠেছে বিশ্ব রাজনীতি। এদিকে ভারতে ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাঝেই বাংলাদেশ পাকিস্তানের নিরাপত্তা আলোচনা, এনেই থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ভারতের পরমাণু অস্ত্র বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে দেশের সীমান্তবর্তী অঞ্চলে। এই ক্ষেপণাস্ত্র হামলার মাঝেই রাজধানীতে বাংলাদেশ সরকার পাকিস্তানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছে। ভারতের ক্ষেপণাস্ত্রের পরীক্ষায় সীমান্তে রহস্যময় আলোর মাঝে পাকিস্তানের সঙ্গে এই বৈঠক কি কোনো গুরুত্বপূর্ণ নিরাপত্তা ইস্যুর বার্তা দিচ্ছে? এদিকে ট্রাম্পের ইরান যুদ্ধকে পুরোটা ধাপ্পাবাজি বললেন কমলা হ্যারিস, এনেই থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। একটার পর একটা অপারেশন ব্যর্থ হবার পর আমেরিকা আজ বসে আছে পাকিস্তানের মধ্যস্থতার দিকে তাকিয়ে। হাতে ধরা এক পাতার একটি কাগজ, 14টি পয়েন্ট, আর অপেক্ষা ইরান কখন জবাব দেবে। ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এই পুরো পরিস্থিতির একটাই নাম দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়, অপারেশন ট্রাস্ট মি ব্রো। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রণক্ষেত্রে আমেরিকা ও ইসরায়েলি জোটের মুহুর্মুহু বিমান হামলার মুখে তীব্র প্রতিরোধ গড়ে তুলে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে ইরান। মার্কিন ও ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ইরানের প্রতিরোধ ক্ষমতা নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার নেপথ্যে কি রয়েছে তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। ইরানের হঠাৎ প্রতিরোধ ক্ষমতা আকাশচুম্বী হওয়ার পেছনে তাদের মিত্রদেশ রাশিয়ার হাত রয়েছে বলে দাবি করা হচ্ছে। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের এক বিশেষ প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানকে কিছু অত্যাধুনিক ড্রোন ও গোয়েন্দা প্রযুক্তি সরবরাহের প্রস্তাব দিয়েছে রাশিয়া। যুদ্ধের ময়দানে এসব অস্ত্র মার্কিন বাহিনীর বিরুদ্ধে ফলাফল পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে। প্রতিবেদন অনুযায়ী ইরানকে 5000 স্বল্পপাল্লার ফাইবার অপটিক ড্রোন দেওয়ার পরিকল্পনা করে রাশিয়া। এই ধরনের ড্রোন রাশিয়া বর্তমানে ইউক্রেন যুদ্ধে ব্যবহার করছে। পাশাপাশি দীর্ঘপাল্লার আরও কিছু স্যাটেলাইট নিয়ন্ত্রিত ড্রোন দেওয়ার কথাও পরিকল্পনায় ছিল। রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ এর প্রস্তুত করা 10 পাতার একটি গোপন নথি থেকে এই পরিকল্পনার তথ্য পাওয়া গেছে। সেখানে ইরানের উপকূলীয় দ্বীপগুলোর মানচিত্র এবং সম্ভাব্য সামরিক অভিযানের বিভিন্ন চিত্রও ছিল। বিশ্লেষকদের ধারণা, যুদ্ধ শুরুর প্রথম 6 সপ্তাহের মধ্যে ইরানকে সামরিক সহায়তা দেওয়ার এই প্রস্তাব তৈরি করে রুশ গোয়েন্দারা। তবে রাশিয়া সত্যি ইরানের কাছে এসব ড্রোন পাঠিয়েছে কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। রাশিয়ার ফাইবার অপটিক ড্রোনগুলো সহজে জ্যাম করা যায় না, কারণ এগুলো রেডিও সিগন্যালের বদলে পাতলা তারের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। ফলে শত্রুপক্ষ ড্রোন পরিচালনাকারীর অবস্থান সহজে শনাক্ত করতে পারে না। এই ড্রোনগুলোতে উচ্চমানের ভিডিও পাঠানো সম্ভব। এগুলো দিয়ে 40 কিলোমিটারের বেশি দূরত্বে নির্ভুল হামলা চালানো যায়। সম্প্রতি লেবাননে এই ধরনের ড্রোন ব্যবহার করতে দেখা গেছে। ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে এগুলো ব্যবহার করে ব্যাপক সফলতা পাচ্ছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের অভিযোগ, হিজবুল্লাহ এসব ড্রোন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGCর মাধ্যমে পেয়েছে। তবে এসব ড্রোন রাশিয়ার তৈরি কিনা তা নিশ্চিত করতে পারেনি ইসরায়েল। এদিকে রাশিয়ার গোপন পরিকল্পনায় আরও ছিল ইরানের কাছে স্টারলিংক টার্মিনাল যুক্ত দীর্ঘ পাল্লার ড্রোন সরবরাহ। ইউক্রেন যুদ্ধে রাশিয়া এই ধরনের ড্রোন ব্যবহার করছে। তবে এ বছরের শুরুতে প্রযুক্তি উদ্যোক্তা এলন মাস্ক ইউক্রেনে রুশ বাহিনীর জন্য স্টারলিংক ব্যবহারের সীমাবদ্ধতা আরোপ করেন। ফলে রাশিয়া মধ্যপ্রাচ্যে এইসব প্রযুক্তি ব্যবহারের বিকল্প পথ খুঁজছিল বলে ধারণা করা হচ্ছে। শুধু ড্রোন নয়, রাশিয়া তাদের মিত্র ইরানি বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনাও করেছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়। এজন্য রাশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নরত প্রায় 10,000 ইরানি শিক্ষার্থীর মধ্য থেকে সম্ভাব্য ড্রোন অপারেটর বাছাইয়ের পরিকল্পনা ছিল। পাশাপাশি তাজিক ও সিরিয়ার আলাউই সম্প্রদায়ের লোকদেরও এই কাজে ব্যবহার করার চিন্তা করেছিল রাশিয়া। রুশ গোয়েন্দা কার্যক্রম বিশেষজ্ঞ বলেন, সাম্প্রতিক সময়ে রাশিয়া ও ইরানের সামরিক সহযোগিতা যেভাবে বাড়ছে, ইরানের কাছে রাশিয়ার ড্রোন সরবরাহের এই পরিকল্পনা তারই অংশ বলে মনে হচ্ছে। রাশিয়ার এই ড্রোন প্রযুক্তি ইরানের হাতে গেলে মধ্যপ্রাচ্যে মার্কিন ও মিত্রদের জন্য যুদ্ধে টিকে থাকা বেশ কঠিন হতে পারে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। ইরানকে এক বিশাল আলোয় পরিণত করার হুমকি ট্রাম্পের। মধ্যপ্রাচ্যে কি আবারও ভয়ঙ্কর সংঘাতের কাউন্টডাউন শুরু হয়ে গেছে? হরমুজ প্রণালীতে একদিকে চলছে ক্ষেপণাস্ত্র, ড্রোন আর যুদ্ধজাহাজের সংঘাত, অন্যদিকে ভঙ্গুর এই যুদ্ধবিরতিকে দুই পক্ষই যুদ্ধবিরতি মানতেই রাজি না। আর ঠিক এই উত্তেজনার মাঝেই ডোনাল্ড ট্রাম্পের বিস্ফোরক হুমকি।
ইরানে যদি যুদ্ধবিরতি না থাকে তাহলে একটা বিশাল আলো দেখবেন। মাত্র এই কয়েকটি শব্দেই নতুন করে কেঁপে উঠেছে বিশ্ব রাজনীতি। কারণ অনেক বিশ্লেষকের মতে ট্রাম্পের ওয়ান বিগ ব্লো মন্তব্য ছিল সরাসরি পারমাণবিক হামলার ইঙ্গিত। প্রশ্ন এখন একটাই, মধ্যপ্রাচ্য কি সত্যি পারমাণবিক যুদ্ধের দিকে এগোচ্ছে? ঘটনার শুরু হরমুজ প্রণালীকে ঘিরে। গত কয়েক সপ্তাহ ধরেই সেখানে মার্কিন নৌবাহিনী ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়ছে। বাণিজ্যিক জাহাজকে নিরাপত্তা দেওয়ার নামে আমেরিকা সেখানে সামরিক উপস্থিতি বাড়িয়েছে। অন্যদিকে ইরান বলছে হরমুজ তাদের নিয়ন্ত্রণ ছাড়া খুলবে না। এর মধ্যেই নতুন করে ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্র বিনিময় এবং নৌ সংঘর্ষের খবর সামনে এসেছে। মার্কিন পেন্টাগনের দাবি, ইরানের ছোড়া একাধিক ড্রোন ও এন্টি শিপ মিসাইল প্রতিহত করেছে তাদের যুদ্ধজাহাজ। যদিও আঞ্চলিক বিভিন্ন সূত্র বলছে কমপক্ষে একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে ইরানের অভিযোগ, যুদ্ধবিরতির কথা বললেও আমেরিকা এখনো ইরানের আশেপাশে নজরদারি ও সামরিক চাপ অব্যাহত রেখেছে। আর ঠিক তখনই সাংবাদিকদের সামনে ট্রাম্পের সেই মন্তব্য, যদি যুদ্ধবিরতি না থাকে তাহলে ইরান থেকে একটা বিশাল আলো বের হতে দেখবেন। এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। কারণ আন্তর্জাতিক কূটনৈতিক মহলের বড় অংশ মনে করছে এটি ছিল পারমাণবিক শক্তি ব্যবহারের এক ধরনের পরোক্ষ হুমকি। পরে অবশ্য হোয়াইট হাউসের কর্মকর্তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তাদের দাবি, ট্রাম্প আসলে আমেরিকার সামরিক শক্তির কথাই বলেছেন, পারমাণবিক অস্ত্রের কথা নয়। কিন্তু ততক্ষণে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে গেছে। একই সময় সামনে আসে এক গোপন মার্কিন গোয়েন্দা রিপোর্টের তথ্য। সেই রিপোর্ট অনুযায়ী আমেরিকার চাপ ও নৌ অবরোধের মধ্যেও ইরান এখনো পুরোপুরি ভেঙে পড়েনি। বরং সিআইএ বলছে ইরান অন্তত আরো 3 থেকে 4 মাস এই অবরোধ সহ্য করতে পারবে। শুধু তাই নয়, রিপোর্টে বলা হয়েছে ইরানের প্রায় 70% ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখনো সক্রিয় রয়েছে। অথচ ট্রাম্প বারবার দাবি করে আসছেন ইরানের সামরিক শক্তি প্রায় ধ্বংস হয়ে গেছে। আর এর মধ্যেই ট্রাম্পের আসন্ন চীন সফর পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও ট্রাম্পকে সরাসরি কটাক্ষ করেছেন। তার ভাষায়, যখনই কূটনৈতিক সমাধানের সুযোগ আসে আমেরিকা তখনই সামরিক অভিযানের পথ বেছে নেয়। তিনি আরো দাবি করেন ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা আগের চেয়েও বেশি সক্রিয়। এখন প্রশ্ন হলো, ট্রাম্পের এই পারমাণবিক হুমকি কি শুধুই চাপ সৃষ্টির কৌশল, নাকি মধ্যপ্রাচ্য সত্যি এগোচ্ছে এমন এক যুদ্ধের দিকে যেখানে পৃথিবী আবারও সাক্ষী হবে পারমাণবিক সংঘাতের? ইরানের সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা নিয়ে অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এর একটি প্রতিবেদনে। ট্রাম্প প্রশাসনের দীর্ঘদিনের প্রকাশ্য দাবির সঙ্গে ওই প্রতিবেদনটি সরাসরি সাংঘর্ষিক হওয়ায় এটি এখন আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সিআইএ এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুদ্ধ শুরুর আগের তুলনায় ইরান এখনও তাদের প্রায় 75% ক্ষেপণাস্ত্র এবং 70% ক্ষেপণাস্ত্রের মজুদ অক্ষত রাখতে সক্ষম হয়েছে। এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই দাবির সম্পূর্ণ বিপরীত, যেখানে তিনি বলেছিলেন ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গিয়েছে এবং মাত্র 18 থেকে 19% অবশিষ্ট রয়েছে। মার্কিন গোয়েন্দার ওই রিপোর্ট অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কয়েক সপ্তাহের তীব্র বিমান হামলার পরেও ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা উল্লেখযোগ্য পরিমাণে কার্যকর রয়েছে। সিআইএ এর মতে ইরান তাদের ভূগর্ভস্থ প্রায় সকল ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার পুনরায় চালু করতে সক্ষম হয়েছে এবং ক্ষতিগ্রস্ত সরঞ্জামগুলো দ্রুত মেরামতের পাশাপাশি নতুন নতুন ক্ষেপণাস্ত্র তাদের ভান্ডারে যুক্ত করেছে। এছাড়া সামরিক শক্তির পাশাপাশি ইরানের অর্থনৈতিক টিকে থাকার ক্ষমতাও ভাবিয়ে তুলছে যুক্তরাষ্ট্রকে। মার্কিন নৌ অবরোধের কারণে ইরান প্রতিদিন প্রায় $50 কোটি রাজস্ব হারালেও তাদের অর্থনীতি এখনই ভেঙে পড়ছে না। বিকল্প পথে তেল বিক্রি করে ইরান আরও অন্তত 3 থেকে 4 মাস অনায়াসেই টিকে থাকতে পারবে বলে মনে করছে সিআইএ। বিশেষজ্ঞদের মতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়েও ইরানের সস্তা ড্রোনগুলো এখন বড় আতঙ্ক। কারণ মাত্র একটি ড্রোন হামলাও আন্তর্জাতিক বিমা কোম্পানিগুলোকে তেল ট্যাঙ্কারের বিমা সুবিধা বন্ধ করতে বাধ্য করতে পারে, যা বিশ্ব অর্থনীতিতে বিপর্যয় ডেকে আনবে। বর্তমানে পাকিস্তানের মধ্যস্থতায় একটি অস্থায়ী যুদ্ধবিরতি চললেও পরিস্থিতি এখনো থমথমে। ইরান এখনো হরমুজ প্রণালী খুলে দেওয়া বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের মতো শর্তগুলো মানতে অস্বীকৃতি জানিয়ে আসছে। বিশ্লেষকদের মতে সিআইএ এর এই গোপন রিপোর্ট মধ্যপ্রাচ্যের সংঘাত ট্রাম্প প্রশাসনের বর্ণনার চেয়েও অনেক বেশি অমীমাংসিত এবং বিপজ্জনক। দেশের দক্ষিণাঞ্চল ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের আকাশে দেখা গেছে এক অদ্ভুত আলোর ঝলকানি। সীমান্তবর্তী ইছামতি নদীর আকাশে বিস্ময়কর এই আলোর ঝলকানির একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। পরবর্তীতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় 8 মে সন্ধ্যায় ট্যাকটিক্যাল অ্যাডভান্সড রেঞ্জ অগমেন্টেশন নামে নিজস্ব প্রযুক্তির ফ্লাইট ট্রায়াল সফল হয়েছে। এই ক্ষেপণাস্ত্র শ্রেণীর প্রযুক্তি যখন সীমান্তবাসীকে ভাবিয়ে তুলেছে, তখন ঢাকার কূটনৈতিক পাড়ায় ঘটেছে গুরুত্বপূর্ণ ঘটনা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের আমন্ত্রণে বাংলাদেশ সফরে এসেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। এই সফরে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। সৌহার্দ্যপূর্ণ পরিবেশের এই বৈঠকের আলোচনার বিষয়বস্তু ছিল অত্যন্ত স্পর্শকাতর ও কৌশলগত। এ সময় আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় অভিন্ন স্বার্থের উপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে সীমান্তের ওপার থেকে আসা বিভিন্ন অপরাধ দমনে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে একমত হয়েছে ঢাকা ও ইসলামাবাদ। বৈঠকের একটি বড় অংশ জুড়ে ছিল সাইবার অপরাধ এবং মানব পাচার প্রতিরোধে গোয়েন্দা তথ্য আদান প্রদানের বিষয়টি। অপরাধীরা যাতে বিচার এড়াতে এক দেশ থেকে অন্য দেশে পালিয়ে যেতে না পারে, সেজন্য সন্ত্রাসবাদ ও আর্থিক অপরাধ দমনে কার্যকর প্রত্যর্পণ ব্যবস্থা নিয়েও কথা হয়েছে। এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর দক্ষতা বৃদ্ধিতে আধুনিক পুলিশিং ও অপরাধ তদন্তের বিষয়ে প্রশিক্ষণের পরিধি বাড়ানোর প্রস্তাব করেছে পাকিস্তান। তবে বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল রোহিঙ্গা সংকট। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ রোহিঙ্গাদের নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সমর্থন বৃদ্ধির আহ্বান জানান। এ বিষয়ে মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করতে পাকিস্তান আন্তর্জাতিক পর্যায়ে গঠনমূলক ভূমিকা রাখতে পারে বলে
বৈঠকে আলোচনা হয়েছে। এছাড়াও সন্ত্রাসবাদ ও চোরাচালান রোধে পাকিস্তানের সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ সরকার। এদিকে পটুয়াখালী ও সাতক্ষীরার সীমান্তবর্তী সেই রহস্যময় আলো নিয়ে এখনো বাংলাদেশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে সীমান্ত এলাকায় এমন আলোর ঝলকানি আর ঢাকার পাকিস্তানের সাথে নিরাপত্তা বৈঠক সব মিলিয়ে কূটনৈতিক মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ। এদিকে পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয়ের পর সীমান্ত নিয়ে কঠোর অবস্থান নিয়েছে ভারত। তবে বাংলাদেশের সাথে পাকিস্তানের এই ঘনিষ্ঠতা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে কোনো নতুন মেরুকরণ নিয়ে আসতে পারে কিনা তা নিয়ে চলছে তুমুল আলোচনা। এদিকে ট্রাম্পের ইরান যুদ্ধকে পুরোটা ধাপ্পাবাজি বললেন কমলা হ্যারিস। সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করে বলেছেন, ইরানের সঙ্গে চলমান এই যুদ্ধ পুরোটা ধাপ্পাবাজি। নেভাডা ডেমোক্রেটিক পার্টির একটি অনুষ্ঠানে তিনি ট্রাম্প প্রশাসনের যুদ্ধনীতির বিরুদ্ধে এই কড়া মন্তব্য করেন। কমলা হ্যারিস বলেন, আমেরিকান জনগণ এই যুদ্ধ চায় না, এমনকি কংগ্রেস থেকেও এর কোনো বৈধতা নেওয়া হয়নি। ট্রাম্প দাবি করেছিলেন তিনি ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করে দিয়েছেন, অথচ পরবর্তীতে সেই একই কারণ দেখিয়ে যুদ্ধ শুরু করেছেন। হ্যারিস এই পুরো বিষয়টিকে বুলশিট বা চরম ধাপ্পাবাজি হিসেবে অভিহিত করেন। হ্যারিস আরও বলেন, আমি তাকে কেবল বোকা বলে উড়িয়ে দেব না, তিনি বরং বিপজ্জনক। বর্তমান প্রশাসনের দায়িত্বজ্ঞানহীনতা চরম পর্যায়ে পৌঁছেছে। তার মতে ট্রাম্পের এই নীতির কারণে আমেরিকা তার মিত্রদের কাছে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে এবং বিশ্বজুড়ে মার্কিন প্রভাব ক্ষুণ্ণ হয়েছে। উল্লেখ্য, 2024 সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হওয়ার পর কমলা হ্যারিস এখন আসন্ন মিডটার্ম নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। তিনি অভিযোগ করেন, সাধারণ মানুষ যাতে জীবনযাত্রার ব্যয় এবং যুদ্ধের খরচ নিয়ে প্রশ্ন তুলতে না পারে, সেজন্য রিপাবলিকানরা ভোট দেওয়ার প্রক্রিয়াকে আরও জটিল করার চেষ্টা করছে। আজকে রাতের মধ্যেই ইরানের জবাব আশা করছে যুক্তরাষ্ট্র, অনেকটা হুমকি। এবং শুধু তাই না, গতকালকে যেটি হয়েছে, ইরান বলেছে শুধু হরমুজ প্রণালী নয়, ইরানের উপকূলীয় বন্দর খামির, সিরিক এবং কেশম দ্বীপে আমেরিকা বিমান হামলা চালিয়েছে। তার জবাবে আবার ইরানও হামলা চালিয়েছে এবং বলছে যে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। তার বিস্তারিত বিবরণ কোনো পক্ষই বলেনি। ট্রাম্প বলেছে যে যুদ্ধবিরতির যে এখন চলছে সেটা অব্যাহত থাকবে, এটা বন্ধ না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ওয়াশিংটনের সর্বশেষ প্রস্তাবের জবাব তেহরানের কাছে আজ রাতের মধ্যে, অর্থাৎ আজ শনিবারের রাতের মধ্যেই আশা করছে। তো এখন যখন আশা করছে, তখন এই পাল্টাপাল্টি হামলা কেন, তার ব্যাখ্যা নেই। বোঝা যায় দুই পক্ষ প্রমাণ করতে চায় যে তুমি যদি চুক্তি না করো তাহলে কিন্তু তোমার খবর আছে। আবার ইরানও পাল্টা জবাব দিল এই বলে যে আমি অবশ্যই বিবেচনা করে আমার স্বার্থের অনুকূলে হলে আমি এটার জবাব দেবো, তবে আমি পর্যালোচনা করব। আমি কোনো ডেডলাইন মানি না যে আজকে রাতের মধ্যেই জবাব দিতে হবে, এমন কোনো কথা নেই। ফলে ইরানও পাল্টা জবাব দিয়েছে, তার মানে পাল্টাপাল্টি চলছে। এখন এই চুক্তি, যুদ্ধবিরতি সবই কিছু আপেক্ষিক। দেখেন, ওই লেবাননে কিন্তু যুদ্ধবিরতি চলছে, কিন্তু আসলে এই হচ্ছে না, তুমুল বেগে সেখানে যুদ্ধ চলছে। মানে ওই যুদ্ধবিরতি শুধু কাগজে কলমে। এমনকি ওয়াশিংটনে যে যুদ্ধবিরতি হলো, সেই যুদ্ধবিরতি পর্যন্ত ইসরায়েল তোয়াক্কা করছে না। তো ফলে এই মানে এক্ষেত্রে ইরানের ক্ষেত্রে হরমুজকে নিয়ে যে ঘটনা, তো সেখানে চুক্তি হলে এবং চুক্তির ঠিক আগে ভাগে যেখানে জাস্ট মানে এখন কাউন্টডাউন করা যে কখন কোন সময় ইরান সিগন্যাল দেবে এবং চুক্তি হবে, ঠিক সেই সময় এই হামলার অর্থটা কি? তার মানে হচ্ছে যে বারবার আমেরিকা বোঝাচ্ছে যে ইরান তোমাকে শান্তিতে আমি থাকতে দেবো না, তুমি যতই চুক্তি করো আমাদের সাথে, যাই করো না কেন, তুমি শত্রু দেশ, তোমার সাথে শত্রুর মতনই ব্যবহার করা। এটাই পলিসি, এই পলিসিটাই রাখবে। ইসরায়েল দেখেন যেমন কোনো কিছু মানে না, এবং এইটা মানার ক্ষেত্রে আমেরিকা যেমন ইসরায়েলকে কখনো ধমকও দেয় না বা হুঁশিয়ারি দেয় না, ইসরায়েল যে এটা খারাপ কাজ করছে এরকম উচ্চারণও করেন না, ঠিক তেমনি ইরানের বেলায়ও কিন্তু ভবিষ্যতে তাই হবে। এমন একটা অবস্থা রাখতে চায় আমেরিকা এবং ইসরায়েল, যেখানে যখন তখন তারা ইরানের উপর হামলা করে যান, মানে ইরান যাতে কোনোভাবে মাথা তুলে দাঁড়াতে না পারে। এই কারণেই ইরান বলছে যে চুক্তি হইতে হবে স্থায়ী চুক্তি। যদিও এখন একটা খসড়া, 1 পৃষ্ঠার একটা খসড়ায় তারা যুদ্ধ বিরতি বা যুদ্ধ বন্ধের চুক্তি করবে, তারপরে 30 দিনের ডেডলাইন থাকবে। সেই ডেডলাইনের মধ্যে পারমাণবিক যে নিরস্ত্রীকরণ আলোচনা সেটা হবে, সেটারও মেয়াদ হলো 30 দিন। তবে যেদিন স্বাক্ষর হবে সমঝোতা স্মারক, তারপর থেকে হলো 30 দিন ধারাবাহিকভাবে আলোচনা চলবে। এই হচ্ছে মোটামুটি এরকম একটা আবহাওয়ার মধ্যে দিয়ে কিন্তু একটা তেলের বাজারে একটা প্রভাব পড়েছে, যা বিশ্ব একটু স্বস্তির নিঃশ্বাস ছেড়েছে। ঠিক সেই সময় আবার দেখেন তার মধ্যেও পাল্টাপাল্টি হামলা চলছে। তো ফলে সব মিলায় মানে মধ্যপ্রাচ্যের আকাশে যে কালো মেঘের ঘনঘটা, এটা খুব দ্রুতই দূর হবে তেমনটা আশা করা যায় না। একটার পর একটা অপারেশন ব্যর্থ হবার পর আমেরিকা আজ বসে আছে পাকিস্তানের মধ্যস্থতার দিকে তাকিয়ে। হাতে ধরা এক পাতার একটি কাগজ, 14টি পয়েন্ট, আর অপেক্ষা ইরান কখন জবাব দেবে। ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এই পুরো পরিস্থিতির একটাই নাম দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়, অপারেশন ট্রাস্ট মি ব্রো। 28 ফেব্রুয়ারি 2026 যুক্তরাষ্ট্র আর ইসরায়েল মিলে ইরানের সামরিক অভিযান শুরু করে। লক্ষ্য ছিল 3টি: পারমাণবিক কার্যক্রম ধ্বংস, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গুড়িয়ে দেওয়া এবং শাসন ব্যবস্থার পরিবর্তন। ইরানের সর্বোচ্চ নেতা খামেনি সেই হামলায় নিহত হয়েছেন বলে জানা গেছে। কিন্তু ইরান থামেনি, ক্ষমতার লাগাম গেছে খামেনির ছেলের হাতে। আর পাল্টা জবাব হিসেবে তেহরান যা করেছে তাকে বলা যায় পুরো বিশ্বের টুটি চেপে ধরা, হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে।
ফলে বিশ্ব অর্থনীতিতে যে ধাক্কা লেগেছে তার মাত্রা বোঝা যায় একটি তথ্যে। জার্মান শিপিং জায়ান্ট হাপাগ লয়েড জানিয়েছে, হরমুজ বন্ধ থাকায় বৈশ্বিক পণ্য পরিবহনে বিপর্যয় নেমেছে। আগে প্রতিদিন গড়ে 138টি জাহাজ এই পথে চলত, সেটা এখন প্রায় শূন্যে নেমে এসেছে। বিশ্বের মোট সমুদ্রপথে পরিবাহিত তেলের 5 ভাগের 1 ভাগ এই প্রণালী দিয়ে যায়। 4 মে সোমবার ট্রাম্প নতুন অভিযানের ঘোষণা দিলেন, নাম প্রজেক্ট ফ্রিডম। মার্কিন নৌবহর দিয়ে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে হরমুজ পার করিয়ে দেওয়া হবে। সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও হোয়াইট হাউসে দাঁড়িয়ে বললেন, 87টি দেশের প্রায় 23,000 নাবিক পারস্য উপসাগরে বন্দী হয়ে আছেন, অন্তত 10 জন মারা গেছেন। এটা জীবন মৃত্যুর প্রশ্ন। কিন্তু 5 মে মঙ্গলবার রাতেই মাত্র 24 ঘন্টার মধ্যে ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট দিলেন, প্রজেক্ট ফ্রিডম সাময়িকভাবে বিরতিতে যাচ্ছে। কেন? পুরো অভিযানে কি হয়েছিল? 2টি জাহাজ পার করানো গেছে, শুধু 2টো। এর মাঝে ইরান পাল্টা হামলা করেছে মার্কিন বাহিনীর উপর। আমিরাতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে, একটি দক্ষিণ কোরীয় কার্গো জাহাজেও আগুনে পড়েছে। কোনো বাণিজ্যিক জাহাজ নিরাপদ মনে করেনি যে এই পথে যাওয়া ঠিক হবে। এর নাম কি বিজয় নাকি ব্যর্থতা? ব্যর্থতা ঢাকতে গিয়ে এখন আলোচনার টেবিলে ট্রাম্প। পাকিস্তানের মধ্যস্থতায় তৈরি হচ্ছে একটি যুদ্ধবিরতির কাঠামো। 14 পয়েন্টের এক পাতার এই সমঝোতা স্মারক তৈরি করছেন ট্রাম্পের দূত স্টিভ উইটকফ আর তার জামাই জেরেড কুশনার। এই খসড়ায় মূলত 3টি শর্ত আছে। 1, ইরান পারমাণবিক সমৃদ্ধকরণে একটি নির্দিষ্ট মেয়াদের জন্য বিরতি দেবে, তবে কার্যক্রম বন্ধ করবে না। কত বছরের বিরতি? এখনো দর কষাকষি চলছে। ইরান চাইছে 5 বছর, আমেরিকা চাইছে 20 বছর। মাঝের জায়গা হিসেব করলে 12 থেকে 15 বছরের কথা উঠছে। 2, আমেরিকা ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে এবং জব্দ করা কোটি কোটি ডলার ফেরত দেবে। 3, উভয় পক্ষ হরমুজে তাদের অবরোধ প্রত্যাহার করবে। এই সমঝোতা সই হলে শুরু হবে 30 দিনের বিস্তারিত আলোচনা ইসলামাবাদ বা জেনেভায়। আর এই 30 দিনের মাঝেই ধীরে ধীরে হরমুজ খুলবে। কিন্তু এই খসড়ায় কি নেই সেটাও জানা দরকার। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কার্যক্রম নিয়ে কোনো শর্ত নেই। মধ্যপ্রাচ্যে ইরানের প্রক্সি মিলিশিয়া নেটওয়ার্ক নিয়ে কোনো দাবি নেই। অথচ যুদ্ধ শুরুর আগে এই দুটো বিষয় ছিল আমেরিকার সবচেয়ে কড়া দাবির মধ্যে। ইরানের সংসদ স্পিকার গালিবাফ মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে পুরো পরিস্থিতি নিয়ে রীতিমতো ঠাট্টা করেছেন। তিনি লিখেছেন, অপারেশন ট্রাস্ট মি ব্রো ব্যর্থ হয়ে গেছে, আর এখন শুরু হয়েছে অপারেশন ফক্সিওস। এই ব্যঙ্গ কিন্তু নিছক কৌতুক নয়, এটা নিরেট একটা রাজনৈতিক বার্তা। ইরান বলতে চাইছে, আমরা ভয় পাইনি, আমরা দাবি আদায় করেই আলোচনায় বসছি। কিন্তু ইরানের সরকারি অবস্থান এখনো আনুষ্ঠানিকভাবে স্পষ্ট নয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগোই বুধবার বলেছেন, মার্কিন প্রস্তাব এখনো পর্যালোচনা চলছে। পাকিস্তানের মাধ্যমে যখন ইরান তাদের মতামত চূড়ান্ত করবে তখনই জানাবে। এদিকে রুবিও মঙ্গলবার বলেছিলেন, অপারেশন এপিক ফিউরি শেষ হয়ে গেছে। আর সেদিন রাতেই ট্রাম্প পোস্ট দিলেন, ইরান রাজি হলে এপিক ফিউরির সমাপ্তি ঘটবে। দুটো বিবৃতি পাশাপাশি রাখলে বোঝা যায় ট্রাম্প প্রশাসনের নিজের ভেতরেই বিভ্রান্তি আছে। বুধবার আবার ট্রাম্প হুমকি দিলেন, ইরান রাজি না হলে আরো বড় মাত্রার বোমা হামলা হবে। আর একই দিনে বললেন, আলোচনা খুব ভালো চলছে, চুক্তি সম্ভব। ট্রাম্পের এই হুমকি আর আশার এই দোদুল্যমানতাকে দুর্বলের ভাষা বলেই রায় দিচ্ছেন বিশ্লেষকরা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বুধবার বেইজিং সফর শেষে স্পষ্ট করেছেন, ইরান যুদ্ধ পরবর্তী আঞ্চলিক কাঠামোয় চীনের সমর্থন চাইছে। চীন এই যুদ্ধ থেকে দূরে ছিল না, উল্টো ইরানের পক্ষে কূটনৈতিক অবস্থান নিয়েছে বারবার। পাকিস্তান মধ্যস্থতাকারী ভূমিকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ মঙ্গলবার ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম বিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পোস্ট দিয়েছেন। তিনি বলেছেন, এই গতি যদি বজায় থাকে তাহলে একটা স্থায়ী সমাধান সম্ভব। ট্রাম্প নিজে চাইছেন চীন সফরের আগেই এই চুক্তি করে ফেলতে। আল জাজিরার বিশ্লেষণ বলছে, এই সংকুচিত সময়সীমা দেখে বোঝা যাচ্ছে হোয়াইট হাউস একটা অগ্রগতির ছবি তৈরি করতে চায় উচ্চ প্রোফাইল বিদেশ সফরের আগেই। এই এক পাতার সমঝোতায় ইরান পারমাণবিক কার্যক্রম পুরোপুরি ছাড়ছে না, শুধু কিছু বছর সমৃদ্ধকরণ বন্ধ রাখছে এবং সেই মেয়াদ নিয়েও আলোচনা শেষ হয়নি। বিনিময়ে পাচ্ছে শত শত কোটি ডলারের জমানো সম্পদ ফেরত, নিষেধাজ্ঞা মুক্তি এবং হরমুজের উপর কার্যত নিয়ন্ত্রণ বজায় রাখার সুযোগ। আর আমেরিকা কি পেল? যে ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে যুদ্ধ শুরু হয়েছিল সেটা এই চুক্তিতে নেই। যে প্রক্সি মিলিশিয়া ভেঙে দেওয়ার কথা ছিল সেটাও নেই। ডেমোক্রেটরা ইতোমধ্যে বলছেন, ট্রাম্প 2018 সালে ওবামার যে চুক্তি ছিঁড়ে ফেলেছিলেন, এই নতুন সমঝোতা তার চেয়ে ভালো কিছু নিয়ে আসছে না। এদিকে ইসরায়েল নতুন করে বৈরুতে বোমা হামলা শুরু করেছে। এপ্রিলের 17 তারিখের যুদ্ধবিরতির পরেও হিজবুল্লাহ পাল্টা 17টি হামলা চালিয়েছে লেবাননের ভেতরে ইসরায়েলি অবস্থানে। যুদ্ধ ওদিকে আসলে থামেনি, বরং রং বদলেছে শুধু। ফলে আগামী কয়েকদিনে যাই হোক, চুক্তি হোক বা না হোক, এটুকু স্পষ্ট, 69 দিনে এপিক ফিউরি থেকে শুরু করে প্রজেক্ট ফ্রিডম পর্যন্ত যতগুলো অপারেশনের নাম দেওয়া হয়েছিল কোনোটাই লক্ষ্যে পৌঁছায়নি। আর এখন সেই পরাশক্তি পাকিস্তানের হাতে কাগজ ধরিয়ে দিয়ে বসে আছে। ইরান কখন ফোন তুলবে সেই অপেক্ষায়।